সহকর্মী নিফা জাহান তিথিকে অনেক ধন্যবাদ। ছোট করে তিনি একটা সংবাদ বিরতিতে আমাদের নিয়ে গিয়েছিলেন এবং যারা দর্শক আমাদের সাথে আছেন অতিথিদের তো অনেক ধন্যবাদ জানাই, তারা একটা তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের দিচ্ছেন। কিন্তু এর মধ্যে দর্শকরা অনেক ফোনে অপেক্ষা করছেন, তারা তাদের প্রশ্ন জানাতে চান, অভিযোগ জানাতে চান। আমরা শুরুতেই কয়েকটা দর্শক ফোন নিতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলাউদ্দিন বলছি, ভোলা লালমন থানা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো আমার বাবা বাংলাদেশ রাইফেলস এর 17,716 নং নায়ক হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন। উনি মারা গেছেন অনেক আগে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার পিতার নাম মুক্তিযোদ্ধা লাল বার্তায় নেই, ঠিক আছে? এবং আমি বাংলাদেশ রাইফেলস এর হেডকোয়ার্টার থেকে জানছি যে বাহিনীর সদস্যদের কোন লাল বার্তা নাকি তালিকা হয়নি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মানে বাহিনীর সদস্যদের ক্ষেত্রে কি এই লাল বার্তা এবং বা ভারতীয় তালিকার বিষয়টা কি জরুরি কিনা? এবং আরেকটা কোশ্চেন আছে যে আমার পিতা জন্মস্থান চাকরি যখন জয়েন করছিল তখন জন্মস্থান ছিল ভোলা জেলার দৌলতখান থানায়। তো এখন সেই জায়গাটা নদী ভাঙনের কারণে আপনারা সবাই জানেন যে ভোলা জেলা নদী ভাঙন প্রবণ এলাকা। তো নদী ভাঙনের কারণে আমরা সেই ঠিকানাটা মানে চেঞ্জ করে আমরা লালমন থানায় এখন বসবাস করতেছি। আমাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লালমন থানার ঠিকানায় নেওয়া আছে। এখন এটা কি কোনো সমস্যা হবে কিনা? আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন, দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মাহফুজ বলছিলাম ফরিদপুর থেকে। জি, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন। তো আমার মামা উনি বৈজাতীয় মুক্তিযোদ্ধা এবং ওনার বৈধ কাগজপত্র আছে। উনি ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। আলফাডাঙ্গা উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে উনি এই মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটির সভাপতি এবং উনি নাম নিবন্ধনের জন্য প্রত্যেকটা মুক্তিযোদ্ধার কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করছেন এবং 2 লক্ষ টাকা না দিলে তিনি নাম নিবন্ধন করবেন না। এবং ওনার বিরুদ্ধে আরো অভিযোগ আছে অবৈধ কিছু মানুষ যারা যে প্রকৃত মুক্তিযোদ্ধা না তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নাম নিবন্ধন করছেন এবং যারা বৈধ মুক্তিযোদ্ধা তারা অসহায় হয়ে পড়েছেন তার এই অনৈতিক দাবির কাছে এবং এই বিষয়ে কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন না। মন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে তিনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা, কারণ প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের কাছে অসহায় হয়ে পড়েছে এবং তিনি ক্ষমতাসীন দলেরই একজন নেতা। আপনি জায়গার নামটা আবার বলবেন? ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা এবং মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ তিনি যেন এই বিষয়ে পদক্ষেপ নেন, কারণ ওইখানকার প্রকৃত মুক্তিযোদ্ধারা খুবই হয়রানির শিকার হচ্ছেন এবং তারা এই উপজেলা কমিটিতে নাম দিয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে নাম দিবেন, কিন্তু জেলা পর্যায়ে সেটা থাকবে কিনা, সেই বিষয়টা বহাল থাকবে কিনা সেই বিষয়ে সেটা কেউ জানে না। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সভাপতির নাম কি দর্শক আছেন আমাদের সাথে? আমরা জেনে দিচ্ছি মাননীয় মন্ত্রী সভাপতির নাম, কিন্তু দুটো প্রশ্নতেই প্রথমেই জানতে চাই লাল বার্তার বাহিনীর প্রধান হওয়া সত্ত্বেও প্রথম দর্শক যেটা বলছিলেন যে কি কি তাকে করতে হবে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান, মারা গেছেন এবং একই সাথে মুক্তিযোদ্ধার আরেক সন্তানও আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তারা বলেছিলেন যে কেমন করে তারা আসলে অন্তর্ভুক্তি তাহলে হবে। মাননীয় মন্ত্রী, প্রথম শুরু করি এমপি মহোদয়ের দিয়ে আলফাডাঙ্গার। জি, এখন আমাদের সভাপতি যিনি হামিদুর রহমান সাহেব, নির্বাচিত কমান্ডার, নীলফামারী, উনি একবার এক কথা বলেছেন। এখানে যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের নাই, এটার বিধান আইনানুগভাবে এখতিয়ার হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়ের। উনি শুনলেন, নিশ্চয়ই উনি এটা বিবেচনায় নেবেন, আইনানুগ ব্যবস্থা নেবেন। আর দ্বিতীয়ত, আমরা এমপি সাহেবদের নামটা নিয়েছি পার্লামেন্ট থেকে। পার্লামেন্টে যাদেরকে এমপি হিসেবে দেওয়া হয়েছে, কারণ এমপি সাহেবদেরকে আমরা যারা মুক্তিযোদ্ধা এমপি ওনাদেরকে সভাপতি করেছি, কারণ যিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি এলাকাটা ভালো জানেন, উনি একজন জনপ্রতিনিধি। আমরা নীতিগতভাবেই মুক্তিযোদ্ধা এমপিদেরকে সভাপতি রেখেছি যাচাই বাছাই কমিটির। তো ওনারটার এই বিতর্ক আমার জানা ছিল না। আমি এটা অবশ্যই দেখব, যদি উনি আইনানুগভাবে না পড়ে, ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় না থাকে, তাহলে ওনাকে রাখার কোনো
সুযোগ নাই আমাদের নীতিমালা অনুসারে, তাতে আমি সেই ব্যবস্থা যাচাই বাছাই করে ব্যবস্থা নিব। আরেকটি প্রশ্ন আসছে গজারিয়া থানার, আমাদের ভাই বললেন, ধরেন সেখানে একজন বীর প্রতীককেও কমিটির সভাপতি করেছে এবং বোধহয় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে নামটা আসছে। এখন একটা বীর প্রতীক, বীর বিক্রম, বীর প্রতীক, ওনাদের মতো যদি পর্যায়ের লোক গিয়ে এইভাবে দুর্নীতির মধ্যে জড়ায় পড়ে, এটা দুঃখ প্রকাশ করার কিছু নেই। তবে যেহেতু রিট করে এটা বন্ধ আছে, আমরা সিদ্ধান্ত নিব। আমি অভিযোগগুলো লিখে নিলাম, আমরা চেষ্টা করব যেগুলো অ্যাড্রেস করে আবার কমিটির কার্যক্রম চালানোর জন্য। আমাদের এক উদ্দেশ্য হচ্ছে সঠিক তালিকা করে। একজন বলেছেন যে তার বাবা হায়ার ট্রেনিং নেওয়ার সময় দেশ স্বাধীন হয়ে গেছে। আমাদের নীতিমালা অনুসারে তিনি মুক্তিযোদ্ধা, কারণ 9 মাসে দেশ স্বাধীন হবে এটা তো কারো জানা ছিল না। কাজে উনি তো সদ ইচ্ছে নিয়ে গেছেন যে দেশের জন্য যুদ্ধ করবেন, ট্রেনিংও নিচ্ছিলেন। ইতিমধ্যে দেশ স্বাধীন হয়েছে, কাজে উনি আমাদের নীতিমালা অনুসারে উনি মুক্তিযোদ্ধা, মানে সংজ্ঞা অনুসারে। তো উনি সংজ্ঞাটা পরে প্রকাশ হয়েছে, সেজন্য করতে পারেন নাই, এটা আমরা বিশেষ বিবেচনায় রাখলাম। তবে আমরা এখন দরখাস্ত করার ওপেন করে দেবো এই জন্য, তাহলে আবার এই লক্ষ লক্ষ দরখাস্ত হবে। তবে এটা একটা বিশেষ ব্যবস্থা। আমি অনুরোধ করব তাকে, এই আমাদের যাচাই বাছাই কার্যক্রম শেষ হলে মার্চ মাসের শেষ দিকে উনি একটা আবেদন নিয়ে যে কথাটা এখানে বলেছেন তার তথ্য প্রমাণ থাকলে এই ওনার আবেদনটা আমরা বিশেষ বিবেচনায় গ্রহণ করব। আর ফরিদপুরের আলফাডাল ডাঙ্গার যিনি ছিলেন, তিনি উপজেলা চেয়ারম্যান, তিনি নাম আকরাম, উপজেলা চেয়ারম্যানের নাম আকরাম, যিনি সভাপতি, যুদ্ধ করেছেন। আমাদের লাল মুক্তি বাজার থাকার দরকার নেই। যত বাহিনী আছে, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী বা বিজিপি, আপনার পুলিশ বাহিনী, আনসার বাহিনী, তারা ডিসিপ্লিন ফোর্স, তাদের তখন গেজেট, তখনই তাদের গেজেটটা হয়েছে, তাদের মাধ্যমে স্ব বিভাগ করেছে এবং দ্যাট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড, সেটা গ্রহণ করে নেওয়া হয়েছে। তাদের নাম লাল বার্তায় থাকার না থাকলেও কোনো কিছু আসে যায় না, কারণ আমরা ওই সমস্ত গেজেটকেও স্বীকৃতি দিয়েছি যেটা সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর কাছে আমরা পরে লিখবো আরেকটা, ওনারা হিয়ার্সের উপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সমস্ত মুক্তিযোদ্ধা সৈনিকদেরকে সার্টিফাই করেছেন মুক্তিযোদ্ধা হিসাবে, সেটা আমরা যাচাই বাছাই ছাড়া গ্রহণ করব না। শুধু গ্রহণ করব মুক্তিযোদ্ধা পর্যন্ত, এই 16ই ডিসেম্বর পর্যন্ত যাদেরকে ওনারা সার্টিফাই করেছেন যে আমাদের বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা, তারা অলরাইট অ্যাকসেপ্টেড। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে গিয়ে অনেকে বলেছে যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, ওনারা গেজেট করে দিয়েছেন, সেই গেজেট যাচাই বাছাইয়ের আওতাভুক্ত। আর আরেকটা বলেছেন যে এখন তারা ঠিকানা পরিবর্তন হয়েছে, তাতে কিছু আসে যায় না, মানুষের ঠিকানা পরিবর্তনশীল, কিন্তু সে কি সেই ব্যক্তি কিনা সেইটুকু আমরা শুধু যাচাই করব, যে যার বাড়ি ভাঙনের সময় ওনার বাড়ি ওখানে ছিল কিনা, এই ঘটনাটুকু আমরা যাচাই করব, অন্য কিছু যাচাই করব না, যে সে একই ব্যক্তি কিনা। আপাতত আমার কাছে যে প্রশ্নগুলি ছিল আমি সংক্ষিপ্ত জবাব দিলাম। এখানে কি যোগ করা যাবে কিছু নাকি? আমাদের সংসদ নিয়ে যেটা আলোচনা হয়েছিল, যেটা ফরিদপুরে আলফা ডাঙ্গায় ছিল, উপজেলা চেয়ারম্যান আকরাম, আপনি জানতে চাচ্ছিলেন যে সভাপতির নাম কি, যিনি 2 লাখ টাকা করে নিয়ে তারা সেখানে নাম অন্তর্ভুক্ত করছেন এবং অনেক মুক্তিযোদ্ধা আছেন যেখানে তারা সেটা দিতে বাধ্য হচ্ছেন এবং বাধ্য হওয়ার পরও তারা জানেন না আসলে জেলা পর্যায়ে যেতে যে সেই তালিকাটা থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন একজনের যে ছিল। আমার অবশ্য রেকর্ডে গেলে পাবো, একটু পরে বাইরে পাবো, তো নিশ্চয়ই আমরা উনি মিডিয়ার মাধ্যমে যখন নিচ্ছেন এটা অবশ্যই আমরা আমলে নিলাম, এটা কনফিডেন্সে নেওয়া হলো, আমরা অবশ্যই দেখবো, কারণ এটা তো একটা অভিযোগ হিসেবে আমরা ধরে নিলাম, অভিযোগ পেলাম। আচ্ছা, কর্নেল আক্তার সাহেবের বিষয়ে ওনার যে অভিযোগ ছিল এ সম্বন্ধে কি কিছু বলা যাবে, যেহেতু সংসদ নিয়ে আলোচনা করেছেন? জি, এটা কি বলবো? জি জি অবশ্যই। আচ্ছা, উনি যে প্রশ্নটি উপস্থাপন করেছেন রফিক বীর প্রতীক, যিনি এখন বর্তমানে সভাপতি, আমাদের এই রফিকের আগে আসলে যে ব্যক্তিটির নাম ছিল তিনি হলেন এনামুল, উনি ছিলেন সভাপতি।
মাননীয় মন্ত্রী মহোদয় হয়তোবা কোনো অভিযোগের প্রেক্ষিতে এনামুলের বিরুদ্ধে বা এমন কিছু হয়েছে যে কারণে উনি এনামুলকে বদলিয়ে রফিক সাহেবকে দিয়েছেন এবং বীর প্রতীক হিসাবে দিয়েছেন বলে উনি হয়তো মনে করেছেন ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার আক্তার সাহেবের কথা দেখা যাচ্ছে যে রফিক এর সময় অনেক মুক্তিযোদ্ধা হয়েছে বলে উনি বলছেন। তো সেই কারণে এখন বিতর্কতাটা উঠেছে। তো এনামুল সাহেবকে দিলে হয়তো ভালো হবে, কারণ উনি প্রথমেই ছিলেন, আমরাও দিয়েছিলাম। কি কারণে রফিক এসছে সেটা জানছি না, সেটা মন্ত্রী মহোদয় পরবর্তীতে হয়তো এখন জানার পরে সঠিকভাবে ব্যবস্থা নেবেন। আর আরেকটি বিষয় হলো যে সনিরার আক্তার সাহেব যে কথাটি বলছেন যে রফিকের আমলে 4 বছরে 160 জন মুক্তিযোদ্ধা বেশি হয়েছে বা 200-300 বানিয়েছে। এখানে একটি বিষয় হলো যে রফিক বোধহয় এইভাবে ঠিক মুক্তিযোদ্ধা বানিয়েছে শব্দটা কিভাবে হবে বুঝতে পারছি না, সে রেকমেন্ড করেছে। আমি একটু কারেকশন দেবো স্যার। কিন্তু সেই রেকমেন্ডেশন হোক আর যাই হোক, ব্যারিস্টার তুরিন আফরোজ যে কথাটি বলছিলেন যে এমন করে যারা আসলে কমিটির সভাপতির জায়গায়, জি, হবে যে একজন কমান্ডার হোক বা একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হোক, তার কাছে যদি কেউ এসে বলে যে আমি স্যার যুদ্ধ করেছিলাম অমুক জায়গায় এবং আপনিও দেখেছিলেন বা আপনি শুনেছিলেন, তো আপনি আমাকে রেকমেন্ড করেন কারণ আমি মুক্তিযোদ্ধা। এখন বিষয়টা তার কাছে এটি দাঁড়ায় যে এই যে সংজ্ঞার প্রেক্ষিতে বা সংজ্ঞার অ্যাবসেন্সে এই লোকটা মুক্তিযোদ্ধা হতেই পারে, এটি তার অনুভূতির বিষয়। সে হয়তো কাউকে সাহায্য করেছিল বা সে হয়তো কোনো কাজ করেছিল যেটা সে মনে করে সেই কারণে মুক্তিযোদ্ধা হতে পারে। যেমন কিছুক্ষণ আগে ওই ছেলেটি বলল যে এখন গেজেট বের হয়ে সংজ্ঞার কারণে সে মনে করছে সে মুক্তিযোদ্ধা। এই কারণে যদি কেউ কারো কাছে চেয়ে থাকে সে তার রেকমেন্ড করতেই পারে। প্রশ্নটি হলো এই রেকমেন্ডটি যখন আসবে এটি আসলে কাজটি কারা করছে, হয় জামুকা না হয় মন্ত্রণালয় গেজেটে ভুক্ত করতে। এটি তো ওই ব্যক্তিটা তো করতে পারছে না। সুতরাং ওই ব্যক্তিকে এখন অভিযুক্ত করাটা যে পর্যন্ত না হবে যে তিনি ব্যক্তিগতভাবে কিছু, আমি জেনারেল হেলাল স্যারের কথার প্রেক্ষিতে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি, আমি বুঝতে চাচ্ছি এই বিষয়টা। হ্যাঁ, আমি বলেছি যে 77 সন থেকে 1977 সন থেকে 2009 পর্যন্ত ছিলেন তানিজউদ্দিন আহমেদ, দীর্ঘ সময়। রফিক ছিলেন 10 থেকে 14 পর্যন্ত। এই যে আমাদের যে অবৈধ মুক্তিযুদ্ধগুলো হয়েছে শুধু রফিকের সময় হয়নি, শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত হয়েছেন। এই তিনটা অদ্যাবধি সময় 3 জন ছিলেন কমান্ডার। তানিজউদ্দিন আহমেদ 36 বছর, প্রায় 5 বছরের মতো রফিকুল ইসলাম, বর্তমানে নজরুল ইসলাম সরকার। এই 3 জনের সময়ই কিন্তু এগুলো হয়েছে, কিন্তু 3 জনের চেয়ারপারসন কেউ সেটা প্রতিকার করেননি। আমরা বারবার বলেছি যে তোমাদের সময়ে তোমরা ইচ্ছা করে করো অথবা অবহেলার কারণে হয়েছে, যে কোনো কারণে হয়েছে, তোমরা সঠিক যাচাই বাছাই বাদ দেওয়ার ব্যবস্থা করো। সেটা তারা করছে না, যেহেতু চেয়ারপারসন তার 3 জনই দায়ী। আমি সেই জন্যই বলেছি এই 3 জন যদি বর্তমান কমিটিতে থাকে তাহলে কি করে আমরা সঠিক যাচাই সঠিক পাবো। এবং ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে আমি একটু যেতে চাই, আমি একটু জানতে চাই, তিনি অনেকগুলি প্রমাণও দিয়েছেন ভুয়া হিসাবে, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জায়গাতে, কিন্তু তারপরও যে কথাটি আসলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বললেন যে কেউ যদি কমান্ডার মনে করেন অনুভূতির জায়গা থেকে যে এই মানুষটা মুক্তিযোদ্ধা হয়তো বা মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন, তার এই অনুভূতির জায়গা থেকে আসলে লিস্টেড হওয়ার সুযোগের জায়গা কতখানি থাকে। সেই ক্ষেত্রে যদি সকল যাচাই বাছাই কমিটির প্রধানরা মনে করে তার অনুভূতির জায়গা থেকেই মনে হয়েছে যে সে মুক্তিযোদ্ধা করতে পারে, তাহলে তো মুক্তিযোদ্ধার সংখ্যা আর প্রকৃত মুক্তিযোদ্ধা বের করা কি আসলে সম্ভব? একটু ভুল হচ্ছে, আপনাদের একটু ভুল বুঝতে। আমি কমিটি নিয়ে কথা বলিনি, আমি ব্যক্তিগত একজন মানুষ যিনি মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বা তিনি কোন অবস্থায় ছিলেন, বর্তমান কমিটি নিয়ে আমি বলিনি। বর্তমান কমিটি নিরপেক্ষভাবে সমস্ত একজন জাজ বা একজন বিচারকের ভূমিকা নিয়ে এই 6 জন কাজ করবেন। তিনি যদি যে কোনো সময় যদি ভুলও করে থাকেন, এখন তার সেই ভুল করার কোনো সুযোগ নেই, কারণ এটি একটি কমিটির মাধ্যমে করা হচ্ছে। ব্যক্তিগতভাবে কেউ একটি যে কাজ করে সেটি একটি বিষয়, আর একটি কমিটির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তাকে দায়িত্ব দিয়ে কাজ করানো হয়েছে সেটি আরেকটি বিষয়। ওই ব্যক্তিটি যে এখানে এসে দুর্নীতি করবেন সবসময় এটি প্রযোজ্য নয়। এইটি হলো কমিটি করার উদ্দেশ্যটি এইটি। ওখানে কাউন্টার চেক আছে। ওই ব্যক্তিটি একা যদি টাকা নেয় তাহলে সে করতে পারবে না, কারণ মন্ত্রী মহোদয় বলেছেন ওখানে বিভক্তি রায় হতে পারে। এবং সত্যিকারের সাহস নিয়ে মুক্তিযোদ্ধা ভাইয়েরা যদি তাদের নিজস্ব কাজ করে বিভক্তি রায় দেয় সেটি আমরা দেখব যখন এটি কেন্দ্রে আসবে, এবং আমি আশা করছি সকল মুক্তিযোদ্ধা ভাইদের। আমরা এই কথাতে অনেক আশ্বস্ত হলাম, আমাদের সংশয় এবং দ্বিধার জায়গাটাও দূর হলো, হয়তো আমাদের বুঝতে ভুল হয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি কিছু বলতে চান কিনা এই বিষয়ে? যে জেনারেল হেলাল মোর্শেদ সাহেব যেটি বললেন আমি সম্পূর্ণভাবে একমত, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে
যে একটি হচ্ছে ব্যক্তিগত দায়বদ্ধতা আর একটি হচ্ছে দলীয় দায়বদ্ধতা বা দলবদ্ধ গ্রুপ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। আমি যখন দেখি যে একজন ব্যক্তি কমান্ডার তিনি যখন বলছে যে এই লোকটি মুক্তিযোদ্ধা নয়, কিন্তু তিনি সর্বসম্মতিক্রমে যখন তালিকা তৈরিতে নিজের নামটিও ওখানে সিগনেচার করে দিচ্ছেন, এই ব্যক্তির বিরুদ্ধে আসলে কি করণীয় বা কোনো পদক্ষেপ আছে কিনা? আমি কমিটির ব্যাপারে পরে আসছি, কমিটিতে কি হয়েছে না হয়েছে এই উত্তর হেলাল আহমেদ খান সাহেব দিবেন কিনা চাই যে এই হামিদুর রহমান সাহেবের এই যে কন্ট্রাডিক্টরি যে কথাটি, তিনবার উনি বলেছেন উনি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা নয়, চতুর্থবার বলছেন উনি মুক্তিযোদ্ধা। এটি 10 সেকেন্ড লাগবে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে, এটি কোনো বিষয় নয়। এটি আমরা যে কোনো সময় বলতে চাচ্ছি গজের উপজেলা বিষয়ে যে গত বছর আমাদের উপজেলার মাননীয় মহিলা এমপি ফজল ইন্দিরা, উনি গত 2016-তে মুক্তিযোদ্ধা হয়েছেন। তার ভাই হাফিজ উদ্দিন সাহেব, উনিও 2016-তে মুক্তিযোদ্ধা হয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, তারা কিন্তু এলাকার চিনামুখ এবং রাজনীতিতে তারা অনেক চিহ্নিত ব্যক্তি। তারা যদি সত্যিকারের মুক্তিযোদ্ধা হয়ে থাকে, এতগুলো বছর কোথায় ছিলেন? সেটা 2016-তে কেন মুক্তিযোদ্ধা হলেন এবং বর্তমান থানা কমান্ডার প্রতিবাদ কেন করেননি? আমি তাকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে আমি জানি না, ঢাকা থেকে সরাসরি হয়েছে। এবং বিইং এ চেয়ারপারসন শুড প্রোটেস্ট, তারা করেনি। এই যে 3 জন নাম আমি বললাম আমাদের কমিটিতে, 3 জনেই কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করেননি, মানেই হচ্ছে এরা অন্যায়ের সাথে সহযোগী। তা আমার বিশ্বাস এই 3 জনের যদি কমিটিতে থাকে যাতে সঠিক হবে না। এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং কেন্দ্রীয় কমান্ডের আপনার অভিযোগের জায়গা দুজনের কাছে সেটা গিয়েছে, দেখা যাক তারা কি ব্যবস্থা নেয়। এবং একই সাথে তুহিন হাফিজের কথাও বললেন যে 10 মিনিটের মধ্যে এটা খুঁজে বের করা যাবে। আমরা আসলে চাই যে আসলে যারা এই ধরনের কাজ করছে তাদের কারো না কারো শাস্তির আয়তা আনা হোক, কিন্তু আসলে শাস্তিটা কি সেটাও নিশ্চয়ই আমরা একই সাথে জানতে চাই। তবে তার আগে যেহেতু এখনো পর্যন্ত যাচাই বাছাই কমিটির কাজ চলছে, ঢাকাতে এখনো কাজ শেষ হয়নি, আমাদের সহকর্মী আক্তারুজ্জামান, আমাদের সহকর্মী সাজিদ হিটলার আছেন সাভারে, আমরা তার কাছ থেকে জানতে চাই সেখানে কি ঘটছে। সাজিদ, সকালবেলা থেকে নিশ্চয়ই সেখানে কাজ চলছে, আপনি কোন রকমের অসঙ্গতি, অনিয়ম বা কোন অভিযোগের জায়গা খুঁজে পেয়েছেন কিনা সেখানে? আমি আগে একটু বলে রাখি, সেটি হচ্ছে গত 11 ফেব্রুয়ারিতে সাভার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাচাই বাছাই শুরু হয়েছে। সেই দিন থেকে আজকে অবধি চলছে যাচাই বাছাই। এখানে প্রায় 561 জন মুক্তিযোদ্ধা ছিলেন, গেজেটভুক্ত লাল মুক্তিবার্তা সহ বিভিন্ন বাহিনীর ছিলেন 561 জন। এর পরবর্তীতে 399 জন নতুন আবেদন করেছিলেন। সব মিলিয়ে প্রায় 950 জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই শুরু হয়েছে গত 11 ফেব্রুয়ারি থেকে এবং আজকে অবধি চলছে। তারা আশা করছেন, কমিটি এখানে আশা করছে যে আগামী 2 দিনের মধ্যে একটি সম্পূর্ণ তালিকা এবং পূর্ণাঙ্গ তালিকা তারা প্রকাশ করতে পারবেন। এবং আপনি অভিযোগের বিষয়ে যেটি বলছিলেন যে অভিযোগ পড়েছে কিনা, তাদের পক্ষ থেকে একটি অভিযোগের কথা বলা হয়েছে। 2005 সালে একটি গেজেট হয়েছিল, প্রায় 161 জনের একটি তালিকা হয়েছিল, গেজেটভুক্ত হয়েছিল। সেখানে বেশ কিছু অমুক্তিযোদ্ধা প্রবেশ করেছে, তাদেরও আসলে যাচাই বাছাই হচ্ছে, কিন্তু একটু অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, প্রক্রিয়ার ব্যাপার। তারা আসলে কবে শেষ করবেন এই বিষয়টা আমরা শুনবো তাদের কাছ থেকে। এখানে ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েছেন মোহাম্মদ আবু সাইদ, আমরা তার কাছ থেকে শুনে আসি আসলে কবে শেষ করতে পারবেন এই প্রক্রিয়া, অভিযোগের বিষয়ে সহ আপনাদের এই যাচাই বাছাই কবে শেষ করা সম্ভব হয় বলে মনে করছেন? আমরা 26 তারিখের মধ্যেই সাভার। সাজিদ, আপনার সাথে বোধহয় আমাদের সংযুক্তি আবেদন করেছিলেন, এর মধ্যে 367 জন আমরা যাচাই বাছাই কাজ শেষ করেছি এবং সাভার উপজেলায় 561 জন গেজেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, ভারতের তালিকা, লাল মুক্তিবার্তা এবং 2005 সালের গেজেট সহ আমাদের 561 জন মুক্তিযোদ্ধার গেজেটধারী আছেন। তবে 2005 সনের 161 জন মুক্তিযোদ্ধার ভিতরে অভিযোগ আছে ওই গেজেটের বিরুদ্ধে, সেটা আমরা যাচাই বাছাই করছি এবং সেটা আগামী 26 তারিখের মধ্যে, 24 তারিখ আমরা 2 দিনের মধ্যেই আমরা চূড়ান্ত যাচাই বাছাই করে প্রতিবেদন দেব ইনশাল্লাহ।
আমরা শুনছিলাম তাদের বক্তব্য, যাচাই বাছাই এবং শুধুমাত্র নতুনদের যাচাই বাছাই না, মূলত যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাতে ঢুকে গেছে তাদের দিকেই আসলে দৃষ্টিটা সবচেয়ে বেশি। কারণ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ব্যারিস্টার তুরিন আফরোজ যাই বলছিল সেটা 5 লাখ হলেও সমস্যা নাই, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারাই সেই সুবিধাটা পাক, এবং ভুয়া হিসেবে যারা সেটা যুক্ত হয়েছে, আমি ব্যারিস্টার তুরিন আফরোজের সাথে একমত যে তাদের এমন ধরতে পারলে কি ধরনের শাস্তি তাদের জন্য প্রাপ্য, সে শাস্তির জায়গা ঠিক হয়েছে কিনা আমরা জানতে চাই। কারণ শাস্তি এই অন্যায় থেকে মানুষকে সবসময় রহিত করে, আমরা জানি আসলে কোনো শাস্তি আছে নাকি জানতে আমরা একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন দর্শক। Brought to you by the Asian Age. We love